পঞ্চায়েত সিজন পার্ট 2 করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল এ সেট করে দিন, যাতে মুভি এবং ওয়েব সিরিজের সর্বশেষ ব্যাখ্যা সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তৃতীয় পর্বের শুরুতেই আমরা দেখি প্রধানজি বোম বাহাদুরের কাছে ফোন করে জানতে চাইছেন যে ভূষণকে পাথর কে মেরেছিল, কিন্তু কেউ এর উত্তর দিতে পারছিল না। ঠিক তখনই আমরা দেখি সচিবজি, প্রহ্লাদ চা এবং বিকাশকে, যারা বিকাশের জমির রেজিস্ট্রি করিয়ে ফিরেছেন। এই কারণে তারা খুব খুশি ছিল এবং তারা মিষ্টি নিয়ে এসেছিল, যা তারা প্রধান খেতে দেয়। প্রহ্লাদ চা তার পাওয়া সমস্ত টাকা বিকাশকে দিয়ে দেন এবং বিকাশ তার জমি কিনে নেয়, যাতে বিকাশের ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। এই সবকিছুই বিকাশ প্রহ্লাদ চায়ের কথা শুনে করেছিল। এদিকে প্রধানজি বুঝতে পারছিলেন না যে ভূষণকে পাথর কে মেরেছিল। তখনই তিনি বিনোদ এবং মাধবকে রাস্তা এবং পঞ্চায়েত ভবনের সামনে ঝগড়া করতে দেখেন। তারা এই নিয়ে ঝগড়া করছিল যে ভূষণ ভাইসাহেব যখন প্রধান হবেন, তখন উপপ্রধান কে হবে। ঠিক তখনই প্রধানজি তাদের কাছে ডাকেন এবং বলেন যে তিনি তাদের মিষ্টির প্রসাদ খাওয়াতে চান, তাই এসে মিষ্টি নিয়ে যেতে। কিন্তু মাধব বলে যে সে তার বসের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, তাই সে প্রসাদ নিতে পারবে না। কিন্তু বিনোদ সেই মিষ্টি নিয়ে নেয় এবং মাধবকে দেয়, কিন্তু মাধব নেয় না, তাই বিনোদ নিজেই মিষ্টিটা খেয়ে ফেলে। এই কথা মাধব ভূষণকে বলে দেয় যে বিনোদ প্রধানজি এর মিষ্টি খেয়েছে। এটা শুনে ভূষণ ভাইসাহেব পুরোপুরি অবাক হয়ে যান যে, ওরা আমাদের শত্রু, তাহলে তুমি ওদের মিষ্টি খেলে কিভাবে? বিনোদের যুক্তি ছিল যে ওটা শুধু প্রসাদ ছিল, আর প্রসাদে কে কার শত্রু, তাই সে খেয়ে নিয়েছে। কিন্তু যদি এখানে প্রতারণার কথা হয়, তাহলে ঠিক আছে, সে তাদের মিষ্টি ফিরিয়ে দেবে, যদিও সেই মিষ্টি তাকে নিজের পয়সায় কিনতে হয়। বিনোদ রেগে সেখান থেকে বেরিয়ে যায়। যখন সে বাড়ির দিকে যাচ্ছিল, তখন সে বিকাশের স্ত্রী খুশিকে দেখে, যে রেজিস্ট্রির খুশিতে জায়গায় জায়গায় মিষ্টি বিতরণ করছিল। বিনোদ তাকে মিষ্টি বিতরণ করতে দেখে তার কাছ থেকে মিষ্টি নেয় এবং সেই মিষ্টি নিয়ে সে সচিবজি এর কাছে যায়। সে তাদের মিষ্টি ফিরিয়ে দিতে চায়, কিন্তু বিকাশ বলে যে ওটা প্রসাদের জিনিস, তারা এভাবে প্রসাদ ফিরিয়ে নিতে পারে না। কিন্তু বিনোদ বলে যে তাদের সেই মিষ্টি ফিরিয়ে নিতেই হবে, কারণ ভূষণ তার উপর সন্দেহ করছে। এটা শুনে বিকাশ এবং সচিবজি তাকে উস্কে দিতে শুরু করে যে, তুমি কি ভূষণের গোলাম যে নিজের ইচ্ছায় একটি মিষ্টিও খেতে পারো না? বিনোদ বলে যে সে কারো গোলাম নয়, সেও সেই মিষ্টি খেতে পারে। সচিবজি তাকে বোঝান যে এভাবে একে অপরের শত্রু হয় না। বড় বড় পার্টির লোকেদের মধ্যেও ঝগড়া হয়, তবুও তারা একে অপরের অনুষ্ঠানে যায়। তিনি বলেন, তুমি এক কাজ করো, আজ রাতে প্রধানজি এর বাড়িতে ভোজে এসো এবং দেখিয়ে দাও যে তুমিও ভালো রাজনীতি জানো। তখন বিনোদ বলে যে সে রাতে প্রধানজি এর বাড়িতে ভোজে অবশ্যই আসবে এবং সবাইকে দেখিয়ে দেবে যে সে রাজনীতি জানে। আসলে প্রধানজি চাইছিলেন যে বিনোদ তাদের দলে আসুক, কারণ বিনোদ তাদের খুব কাজের ছেলে। যদি সে তাদের দলে আসে, তাহলে তারা এই নির্বাচন সহজেই জিতে যাবে। প্রধানজি এর বাড়িতে সবার প্রিয় লাউয়ের সবজি তৈরি হচ্ছিল। প্রধানজি সেখানে সবাইকে বলেন যে বিনোদ যখন ভালোভাবে খাওয়া শেষ করবে, তখন তারা তার সাথে পার্টিতে আসার বিষয়ে কথা বলবে। ঠিক তখনই আমরা দেখি বিনোদ সেখানে এসে পৌঁছায়। আর এমনটা মনে হচ্ছিল যেন বিনোদ একজন খুব বড় মন্ত্রী এবং এখন সে এদের দলে যোগ দিতে চলেছে। বিনোদ যখন সেখানে আসে, তখন প্রধানজি এবং বাকি সবাই তার খুব যত্ন নেয়, তাকে খাবার খাওয়ায় এবং খুব ভালো ভালো কথা বলে। তখন প্রধানজি তাকে জিজ্ঞেস করে বসেন যে ভূষণকে পাথর কে মেরেছিল। বিনোদ বলে যে সে জানে না। কিন্তু প্রধানজি এখনও মূল বিষয়ে কথা বলছিলেন না, যা মঞ্জু দেবী স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন। মঞ্জু দেবী সেখানে তাদের বলেন যে প্রধান বলুন বিনোদের সাথে পার্টিতে আসার বিষয়ে কথা বলতে, কারণ সে তাদের পার্টিতে আসুক। আর বিনোদ খাওয়া শেষ করে ফেলেছে, তাই সে যে কোনো সময় চলে যেতে পারে। তাই তার জন্য বিশেষ সেমাইয়ের ক্ষীর তৈরি করা হয় এবং বিনোদের কিছুটা সময় আরও নেওয়া হয়। অবশেষে তারা সবাই কথা শুরু করে যে, তুমি ভূষণের সাথে কেন থাকো? সে তোমাকে একটুও সম্মান করে না, তোমার আমাদের পার্টিতে আসা উচিত। কিন্তু এই কথা শোনার পর বিনোদ সঙ্গে সঙ্গে ভূষণের কাছে ফোন করে এবং তাদের জানায় যে সে প্রধানজি এর বাড়িতে আছে, তাদের বাড়িতে খাবার খাচ্ছে। এটা শুনে ভূষণ বলে যে, যদি তুমি তাদের বাড়িতে খাবার খাচ্ছ, তাহলে উপপ্রধান হওয়ার চিন্তা ভুলে যাও। এটা শুনে বিনোদ পুরোপুরি হতাশ হয়ে যায়। প্রধানজি এই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করেন। তিনি বলেন যে তাদের নির্বাচন জেতার অনেক আশা আছে। যদি আমরা নির্বাচন জিতি, তাহলে আমরা তোমাকে উপপ্রধান বানিয়ে দেব। প্রধান পূর্ব থেকে হবে এবং উপপ্রধান পশ্চিম থেকে, অর্থাৎ তুমি আমাদের উপপ্রধান থাকবে। কিন্তু এই কথা বিনোদের কোথাও পছন্দ হয়নি। সে বলে যে, আমি গরিব হতে পারি, কিন্তু বিশ্বাসঘাতক নই। আমি ভূষণজি এর সঙ্গ ছাড়ব না।
আপনাকে খাবার খাওয়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। যাওয়ার সময় প্রধানজি বিনোদকে বলেন যে তারা খুব ভালোভাবে জানেন যে ভূষণ নিজের মাথা খুঁটিতে মেরেছে এবং দোষ তাদের উপর দিচ্ছে। বিনোদ বলে যে, আমরাও খুব ভালোভাবে জানি যে গুলি আপনি নিজেই চালিয়েছেন। এই কথা বলে বিনোদ প্রধানজি এর বাড়ি থেকে চলে যায়। কিন্তু প্রধানজি এর উপর এখন সবাই সন্দেহের দৃষ্টিতে দেখছিল, বিশেষ করে মঞ্জু দেবী। মঞ্জু দেবীকে তিনি বলেন যে, ভালো হতো যদি সেই গুলি আমার বুকে লাগত এবং আমি মরে যেতাম। আমি আমার মেয়ের কসম খেয়ে বলছি যে সেই গুলি আমি চালাইনি। সুতরাং প্রধানজি এখানে পরিষ্কার করে দিয়েছেন যে তিনি এই গুলি চালাননি। পর্ব ৪। পরের দিন যখন বিনোদ ভূষণের সাথে দেখা করে, তখন ভূষণ তার প্রশংসা করে বলে যে, আমরা তোমার উপর খুব গর্বিত যে তুমি পার্টি ছাড়নি। ঠিক তখনই ভূষণ জানতে পারে যে বিকাশ রাস্তার পাশের জমি কিনে নিয়েছে, অথচ বিকাশের মাসিক বেতন মাত্র ৬,০০০ রুপি। তাহলে সে ৩০ লাখ রুপি টাকার জমি কিভাবে কিনল? তাই সে সরাসরি বিধায়ক জি এর কাছে যায়, যেখানে বিধায়ক জি তার নিজেরই এক লোককে খুব মারধর করছিলেন। সে একজন শুটার এবং বিধায়ক জি এর মনে হচ্ছিল যে সেই প্রধান জি এর উপর গুলি চালিয়েছে। তাই বিধায়ক জি এখানে ভূষণকে বলেন যে এই লোকটিকে মারধর করে জানতে যে সে গুলি চালিয়েছে কিনা। ভূষণ এই কাজ করে না, কিন্তু মাধব এই কাজ করে দেয়। মাধব তাকে খুব মারধর করে, কিন্তু সে তখনও নাম বলেনি, কারণ সে গুলি চালায়নি। কিন্তু বিধায়ক মাধবের কাজে খুশি হন। তিনি এখানে ভূষণকে বলেন যে যখন তুমি প্রধান হবে, তখন একে উপপ্রধান বানাবে। তখনই ভূষণ এখানে বিধায়ক জানায় যে বিকাশ নাকি রাস্তার পাশে একটি জমি কিনেছে, যার বার্ষিক আয় প্রায় মাত্র ১ লাখ রুপি। সে ৩০ লাখ রুপি টাকার জমি কিভাবে কিনতে পারে? তখন বিধায়ক বলেন যে তিনি এর সম্পর্কে খোঁজ নিচ্ছেন। সামনে আমরা দেখি প্রহ্লাদ চাকে, যিনি মনোনয়নের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। পরশুই মনোনয়ন জমা দেওয়ার কথা, তাই তিনি প্রচুর গাড়ির ব্যবস্থা করছিলেন। আর তিনি চান যে তারা মনোনয়নের সময় ঘোড়াও সাথে নিয়ে যাবে। কিন্তু কেউ ঘোড়া চালাতে জানে না, তাই সচিবজি বোম বাহাদুরের কাছে ফোন করেন, কারণ বোম বাহাদুরের বাবা ঘোড়া চালাতে জানতেন। তাই বোম বাহাদুরও ঘোড়া চালাতে অবশ্যই জানে। তাই তারা বোম বাহাদুরকে অফিসে ডেকে নেয়। আর এদিকে প্রধানজি এর বাড়িতেও মনোনয়নের সব প্রস্তুতি চলছিল। মঞ্জু দেবী এবং প্রধানজি বেশ উত্তেজিত ছিলেন, কারণ তারা মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। কিন্তু যখন তারা সেখানে যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড পড়ে যায়। যখন ইনকাম ট্যাক্স অফিসার সেখানে আসে, তখন সে প্রধান বলে যে তারা জানতে পেরেছেন যে তার বাড়িতে কালো টাকা আছে, যে কারণে তারা এখানে রেড করতে এসেছেন। তাদের মধ্যে ২ জন কনস্টেবল পঞ্চায়েত অফিসে পৌঁছায় এবং সেখানে গিয়ে তারা সবার মোবাইল নিজেদের কাছে রেখে দেয়। এরপর প্রধানজি এর বাড়িতে রেড শুরু হয়। আপাতত তাদের এখানে কিছুই পাওয়া যায়নি। কিন্তু বনরক্ষক তখন পুরো গ্রামের সামনে প্রধান উপহাস করছিল যে তাদের বাড়িতে রেড মারতে এসেছে মানে তাদের বাড়িতে প্রচুর অবৈধ টাকা আছে। এখন আপনারাই বলুন, আপনারা কেমন প্রধান চান? আমার মতো পরিষ্কার পরিচ্ছন্ন, নাকি প্রধানজি এর মতো একজন বাজে কালো টাকা রাখা মানুষ? প্রধানজি এর বাড়িতে সবকিছু পরীক্ষা করা হয়েছিল, কিন্তু তাদের বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি। তবে অনুসন্ধান তখনও চলছিল। অন্যদিকে আমরা দেখি পঞ্চায়েত অফিসে বিকাশ জলের অজুহাতে বাইরে আসে, কিন্তু সে খুব ভয় পেয়েছিল, যেন সে কিছু জিনিস লুকিয়ে রেখেছে। সে ভিতরে গিয়ে প্রহ্লাদ চা এবং সচিব জানায় যে প্রহ্লাদ চা তাকে যে টাকা দিয়েছিল, তার মধ্যে ৩০ লাখ রুপি দিয়ে সে জমি কিনে নিয়েছে, কিন্তু কিছু টাকা এখনও বাকি আছে, যেমন ৬ লাখ রুপি এখনও তার বাড়িতে আছে। কিন্তু প্রহ্লাদ চা এর যুক্তি ছিল যে ওটা তো সাদা টাকা, কারণ সেই টাকা তো তার। তখন সচিবজি বলেন যে এই লোকেরা সেই মেজাজে আসেনি যে তারা সেই টাকাগুলোকে সাদা টাকা মনে করবে। তারা তো শুধু যেকোনোভাবে অভিযোগ চাপিয়ে প্রধান বদনাম করতে চায়। তাই ভালো হবে যে সেই টাকাগুলো সেখান থেকে বের করা। কিন্তু কিভাবে বের করবে? তারা সবাই এখানেই আছে এবং এখান থেকে কেউ যেতে পারবে না। আর মোবাইলও তাদের কাছে আছে, তাই ফোনও করতে পারবে না। ঠিক তখনই জানালার কাছে বোম বাহাদুর আসে, যে তাদের সাথে দেখা করতে এসেছিল। বোম বাহাদুর এখানে সচিবজি এবং সবাইকে বলে যে সে তাদের কি সাহায্য করতে পারে। আর তখন প্রহ্লাদ চা এবং সচিবজি এর মনে হল যে তারা হয়তো বোম বাহাদুরের সাহায্য নিতে পারে। অন্যদিকে বিকাশের বাড়িতেও ২ জন কনস্টেবল বসেছিল এবং খুশবু বাড়ির ভিতরে ছিল। এই ২ জন কনস্টেবল বাড়ির বাইরে ছিল, কারণ তাদের কাছে মহিলা কনস্টেবল ছিল না, তাই তারা ভিতরে যেতে বা রেড করতে পারছিল না। ঠিক তখনই আমরা দেখি বিকাশের বাড়ির পেছনে থেকে কিছু শব্দ আসছিল। আসলে ওটা ছিল বোম বাহাদুর, যে সিঁড়ি নিয়ে এসেছিল এবং সে বিকাশের বাড়িতে চড়ে বসে। সেখানে বাড়িতে গিয়ে সে এখন খুশবুকে তার কাছে ডাকতে শুরু করে। ছাদে খুশবু যেই তার কাছে যায়, তখন বোম বাহাদুর তাকে সবকিছু বলে দেয় যে ঘরে যে ৬ লাখ রুপি রাখা আছে,
তা তাকে দিয়ে দিতে, না হলে পুলিশ তা ধরে ফেলবে। কিন্তু খুশবু এই কথা বিশ্বাস করছিল না, তাই বোম বাহাদুর তাকে বিকাশের রুমাল দেয় এবং বলে যে এই কথা সত্যি, কারণ বিকাশও তাকে বলেছিল যে সে তার কথা শুনবে না, তাই এই রুমালটা নিয়ে যাও। কিন্তু যখন খুশবু ছাদ থেকে নামছিল, তখনই পুলিশওয়ালারা তাকে দেখে ফেলে যে সে ছাদে কেন গিয়েছিল। খুশবু জানায় যে সে গর্ভবতী এবং তার গা গোলানো করছিল, তাই সে খোলা বাতাসে গিয়েছিল। ঠিক তখনই পুলিশওয়ালাদের ছাদ থেকে কোনো শব্দ আসে, তখন জানা যায় যে বোম বাহাদুর সিঁড়ি থেকে পড়ে গেছে। কিন্তু পুলিশওয়ালাদের পৌঁছানোর আগেই বোম বাহাদুর সবকিছু পরিষ্কার করে দিয়েছিল। এখন খুশবু কনস্টেবলকে বলে যে আপনারা প্রধানের মেয়ে রিঙ্কিকে ডেকে আনুন, কারণ সে তার সাথে কথা বলতে চায়, কারণ একজন মেয়েই একজন মেয়ের সমস্যা বুঝতে পারে। তখনই তারা সেখানে ফোন লাগায়, কিন্তু কেউ ফোন ধরছিল না। ঠিক তখনই তাদের বাড়ির সামনে দিয়ে বোম বাহাদুর যাচ্ছিল, যে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিল, কারণ সে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। তখনই কনস্টেবল বোম বাহাদুরকে বলে যে এক কাজ করো, তুমি প্রধানজি এর বাড়িতে যাও এবং সেখানে গিয়ে তাদের মেয়ে রিঙ্কিকে ডেকে নিয়ে এসো। বোম বাহাদুর যখন সেখানে পৌঁছায়, তখন তাকে সবকিছু বলা হয় এবং সে সেই সবকিছু ইনকাম ট্যাক্স অফিসারকে বলে দেয়। অর্থাৎ রিঙ্কিকে বিকাশের বাড়িতে যেতে হয়েছিল। কিন্তু এখানে ইনকাম ট্যাক্স অফিসার দেখলেন যে বোম বাহাদুর বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তো এখন রিঙ্কি খুশবুদের বাড়িতে পৌঁছে গেছে এবং খুশবু রিঙ্কিকে সবকিছু বলে দিয়েছে যে তাদের বাড়িতে 6 লাখ রুপি রাখা আছে এবং সেটা যে কোনো মূল্যে বাইরে বের করতে হবে, না হলে রেড পড়বে এবং তারা ধরা পড়বে। তখন রিঙ্কি বলে যে বাড়ির পেছনে বোম বাহাদুর দাঁড়িয়ে আছে, তুমি ভেতর থেকে টাকা নিয়ে এসো, হয়তো আমরা সেই টাকা ছাদ থেকে ফেলব অথবা এখান থেকেই ফেলে দেব। তাই খুশবু ওষুধের অজুহাতে টাকা নিতে ভিতরে যায় এবং সে সেখান থেকে সফলভাবে টাকা নিয়েও আসে। এরপর তারা এই টাকা বোম বাহাদুরের দিকে ছুড়ে দেয়, যেখানে বোম বাহাদুর পুরোপুরি প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। যেই সে সেই টাকাগুলো ধরে, ঠিক তখনই ইনকাম ট্যাক্স অফিসার তার সামনে এসে পড়ে তার সব অফিসারদের নিয়ে। আর এটা দেখে সেই ইনকাম ট্যাক্স অফিসার তাদের সবাইকে গ্রেপ্তার করতে শুরু করে, অর্থাৎ খুশবু, রিঙ্কি, বোম বাহাদুর এবং বিকাশকেও। তো এখন সবাই এখানে এসে গেছে। প্রহ্লাদ চা তাদের বলেন যে এই টাকা আমার, এটা কোনো কালো টাকা নয়, এটা আমার সাদা টাকা। সচিব তাদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সেই ইনকাম ট্যাক্স অফিসার মনস্থির করেই এসেছিল, সে তাদের গ্রেপ্তার করেই থাকবে এবং প্রধানজি এর নাম খারাপ করেই থাকবে। কিন্তু মঞ্জু দেবী বলেন যে দেখি আপনারা এদের কিভাবে নিয়ে যান। তিনি জিপের সামনে এসে দাঁড়ান এবং বলেন যে যদি এখান থেকে যাও, তাহলে জিপ আমাদের উপর দিয়ে নিয়ে যেতে হবে। এখানে ঝগড়া চলছিল, ঠিক তখনই একজন বড় অফিসার এখানে আসেন, যিনি সেই ইনকাম ট্যাক্স অফিসারকে তার কাছে ডাকেন এবং তাকে বলেন যে বিধায়ক এখন আর বিধায়ক নেই, তাই এখন তার চামচামি বন্ধ করো। এখানে সেই অফিসার এই ইনকাম ট্যাক্স অফিসারকে সজোরে একটি থাপ্পড় মারেন এবং তাকে যেতে বলেন। তখন সেই ইনকাম ট্যাক্স অফিসার বলে যে আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, আমাদের অন্য কোথাও রেড করা উচিত ছিল, কিন্তু আমরা আপনার জায়গায় করে দিয়েছি, যে কারণে এখন তাকে সেখান থেকে চলে যেতে হয়। এখন পরের দিন সবাই মনোনয়নপত্র জমা দিতে যায়, যেখানে প্রধানজি এবং মঞ্জু দেবী গিয়েছিলেন। আর একদিকে ভূষণ ভাইসাহেব এবং ক্রান্তি দেবীও গিয়েছিলেন। দুজনেই মনোনয়নপত্র জমা দেন এবং দুজনেই একে অপরের মুখোমুখি ছিলেন, অর্থাৎ এই লড়াই খুব দীর্ঘ হতে চলেছে। এরই সাথে পর্ব 4 এখানেই শেষ হল। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আমি দ্রুতই পরের অংশগুলো আপলোড করতে পারি। দেখা হচ্ছে আরও একটি চমৎকার ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।